একটি নাম যা এখন গোটা প্রযুক্তি দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে, ডিপসিক। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নতুন এক বিস্ময়ের নাম ডিপসিক। সাম্প্রতিক সময়ে প্রযুক্তির দুনিয়ায় এটি নিয়ে তোলপাড় চলছে। সুপ্রিয় দর্শক, নেটিজেন ভার্সেস সিটিজেন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এটি বদলে দিয়েছে এআই এর বাজার, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সিলিকন ভ্যালির জায়ান্টদের প্রতি। কিভাবে এই চীনা কোম্পানি পুরো মার্কিন প্রযুক্তি খাতকে কাঁপিয়ে দিল? কেন এনভিডিয়ার মতো প্রতিষ্ঠিত কোম্পানি এত বড় ক্ষতির সম্মুখীন হলো? আজ আমরা সেই গল্পই বলবো, ডিপসিকের উত্থানের গল্প। ডিপসিক হলো একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি। ডিপসিক মূলত একটি ওপেন সোর্স ভাষা মডেল যা উন্নত নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে। এটি চ্যাট জিপিটি এবং গুগলের জেমিনির মতো কাজ করে, তবে তুলনামূলক কম খরচে এবং দক্ষতার সঙ্গে। চীনের তৈরি এই এআই মডেলটি খুব অল্প সময়ের মধ্যেই গুগল, ওপেন এআই এবং ম্যাটার মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়েছে। এমনকি এনভিডিয়ার মতো চিপ নির্মাতা প্রতিষ্ঠানও এর প্রভাবে বড় ধাক্কা খেয়েছে। ডিপসিকের উত্থানের পেছনে এক শক্তিশালী প্রযুক্তিগত পরিকল্পনা কাজ করছে। এর নির্মাতারা দাবি করেন তারা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর তুলনায় তুলনামূলক কম খরচে অত্যাধুনিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরি করতে পেরেছেন। ডিপসিক আর ওয়ান মডেলের ক্ষেত্রে কম শক্তিশালী কম্পিউটিং চিপ ব্যবহার করেও এর কার্যকারিতা এতটাই উন্নত যে এটি প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর চেয়ে কার্যকর প্রমাণিত হচ্ছে। গবেষকদের মতে এই এআই মডেলটি প্রশিক্ষণের জন্য এনভিডিয়ার আগের প্রজন্মের 800 চিপ ব্যবহার করেছে, যা কম খরচে শক্তিশালী পারফরমেন্স দিতে পারে। ফলস্বরূপ চীন এমন এক শক্তিশালী এআই মডেল তৈরি করতে সক্ষম হয়েছে যা প্রযুক্তির বাজারে প্রচলিত ধ্যান ধারণাকে বদলে দিচ্ছে। ডিপসিকের শুরুটা ছিল একেবারে অন্যরকম। 2023 সালের জুলাই মাসে চীনের হাংজু শহরে প্রতিষ্ঠিত হয় কোম্পানিটি। এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং একজন প্রতিভাবান উদ্যোক্তা, যিনি নিজের হেজ ফান্ড থেকে অর্থায়ন করে এই কোম্পানির ভিত্তি করেন। ওয়েনফেং এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ শুরু করেন, কিভাবে কম খরচে উন্নত এআই তৈরি করা যায়। চ্যাট জিপিটি বা গুগলের জেমিনির মতো এআই মডেল তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়, কিন্তু ডিপসিক তা সম্ভব করেছে মাত্র $6 মিলিয়ন। কিভাবে? ডিপসিকের সবচেয়ে বড় কৌশল ছিল স্মার্ট হার্ডওয়্যার ব্যবস্থাপনা। মার্কিন সরকার চীনের উপর অত্যাধুনিক চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে, কিন্তু ওয়েনফেং আগেভাগেই এনভিডিয়ার শক্তিশালী A100 চিপ সংগ্রহ করেন। তিনি প্রায় 50,000 চিপ কিনে রাখেন এবং তার সঙ্গে তুলনামূলক সস্তা চিপ একত্রিত করে ডিপসিকের এআই মডেল তৈরি করেন। ফলাফল এক সাশ্রয়ী অথচ অত্যাধুনিক এআই। 2024 সালের 10 জানুয়ারি ডিপসিক আনুষ্ঠানিকভাবে মার্কিন বাজারে আত্মপ্রকাশ করে। অল্প কয়েকদিনের মধ্যেই এটি অ্যাপলের অ্যাপ স্টোরের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ হয়ে যায়। ব্যবহারকারীরা বলছেন এটি চ্যাট জিপিটির মতোই কার্যকর, কিন্তু এর জবাব আরও স্বাভাবিক, আরও বন্ধুত্বপূর্ণ। 27 জানুয়ারি প্রযুক্তি দুনিয়ায় বড় ধাক্কা লাগে। ডিপসিকের কম খরচের এআই মডেলের খবর ছড়িয়ে পড়তেই শেয়ার বাজার কেঁপে ওঠে। নাসডাক সূচক 3.1% কমে যায়, আর সবচেয়ে বড় ধাক্কা খায় এনভিডিয়া। একদিনে $600 বিলিয়ন বাজার মূল্য হারিয়ে ফেলে কোম্পানিটি, যা মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতির রেকর্ড। ডিপসিকের তুলনা এখন সরাসরি ওপেন এআই, গুগল এবং ম্যাটার মতো বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে করা হচ্ছে। ওপেন এআইয়ের চ্যাট জিপিটি ও গুগলের জেমিনির মতো এআই মডেলগুলোর বাজারে একচেটিয়া আধিপত্য ছিল, কিন্তু ডিপসিকের উত্থান সেই আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়েছে। ডিপসিক ওপেন সোর্স ভিত্তিক একটি এআই মডেল, যার ফলে একটি ডেভেলপারদের জন্য বেশ সহজলভ্য। অন্যদিকে ওপেন এআইয়ের বেশ কিছু সেবা বন্ধ থাকার কারণে অনেক ডেভেলপার এখন ডিপসিকের দিকে ঝুঁকছেন। ডিপসিকের একটি বড় সুবিধা হলো এর প্রশিক্ষণ পদ্ধতি। ওপেন এআই এবং অন্যান্য প্রতিষ্ঠানের এআই মডেলগুলো
ট্রেনিং করতে প্রচুর শক্তিশালী কম্পিউটার চিপের প্রয়োজন হয়, কিন্তু ডিপসিক অপেক্ষাকৃত কম শক্তির চিপ ব্যবহার করেও উন্নত মানের পারফরমেন্স দিতে সক্ষম হয়েছে। ডিপসিকের উত্থান শুধু প্রযুক্তিগত প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৃহত্তর ভূরাজনৈতিক প্রতিযোগিতারও অংশ। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই চীনের উপর প্রযুক্তিগত বিধিনিষেধ আরোপ করে রেখেছে, বিশেষ করে আধুনিক চিপ এবং এআই গবেষণার ক্ষেত্রে চীন যাতে পিছিয়ে থাকে সেজন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ডিপসিকের সাফল্য প্রমাণ করে দিয়েছে যে চীন নিজেদের প্রযুক্তির সক্ষমতাকে আরও উন্নত করেছে এবং পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমান তালে প্রতিযোগিতা করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের এনভিডিয়া, মাইক্রোসফট এবং গুগলের শেয়ার বাজারে যেহেতু ডিপসিকের সাফল্যের কারণে ধস নেমেছে, তাই প্রযুক্তিবিদদের মতে এআই দুনিয়ায় চীনের এই অগ্রযাত্রা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ডিপসিক কি সত্যি এআই বিশ্বের নতুন রাজা হতে চলেছে? এ প্রশ্নের উত্তর সময়ই বলে দিবে। তবে এর উত্থান যে বিশ্ব প্রযুক্তি খাতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে তা নিশ্চিত। চীনের তৈরি এই এআই মডেলটি কেবল প্রযুক্তিগত সাফল্যই নয়, বরং একটি নতুন ভূরাজনৈতিক শক্তির প্রতিচ্ছবি বহন করছে। ডিপসিক এখনও অনেক প্রশ্নের সম্মুখীন। প্রথমত, এর ব্যবসায়িক মডেল কি? এটি কি দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে? কম খরচে উন্নত এআই তৈরি করা সম্ভব। এটি শুধু একটি কোম্পানির সাফল্যের গল্প নয়, বরং এটি প্রমাণ করে যে এআই প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ডিপসিক এখনই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই মডেল হয়ে ওঠেনি, তবে এটি প্রতিদ্বন্দ্বীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর সাফল্যের ফলে এআই খাতে নতুন প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, যা প্রযুক্তির অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে। তবে ভবিষ্যতে নতুন প্রযুক্তি আসলে ডিপসিক কি টিকে থাকতে পারবে? বর্তমানে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের কারণে আধুনিক চিপ সংগ্রহে সমস্যায় পড়ছে। তবে চীন যদি নিজেরাই উন্নত মানের চিপ তৈরি করতে সক্ষম হয়, তাহলে তারা এআই খাতে আরও বড় বিপ্লব ঘটাতে পারবে। তবে একথা নিশ্চিতভাবে বলা যায় যে ডিপসিকের উত্থান এআই বিশ্বে নতুন এক যুগের সূচনা করেছে। এটি শুধু চীনের জন্য নয়, বরং পুরো প্রযুক্তি জগতের জন্য এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ডিপসিক কাঁপিয়ে দিল আমেরিকা, নাকি ডিপসিক কি এআই বিশ্বের নতুন রাজা হতে চলেছে? আমরা শুরু করতে চাই ইন্টারেক্টিভ কেয়ারের সিইও আল সামির। আপনি নেটিজেন হিসেবে আমাদেরকে ধারণা দিবেন আজকের বিষয় নিয়ে, পাশাপাশি সিটিজেন হিসেবে গুরুত্ব তুলে ধরবেন বিট বাই টেকনোলজি সিইও আল মাহমুদ। শুরুতেই আল সামির, আপনার বক্তব্য চাই এই বিষয়ে। সহজভাবে বোঝার উপায় কি? আমরা নেট দুনিয়া থেকে কি কি তথ্য আর পেতে পারি? জি অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আজকের যে টপিকটা নিয়ে আসলে ডিসকাশন হচ্ছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, ডিপসিক। সো আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে ডিপসিক নিয়ে। আপনি লিঙ্কডইন দেখেন, টুইটার দেখেন, ফেসবুক দেখেন, সবাই শুধু ডিপসিক নিয়েই কথা বলছে। এবং গত এক সপ্তাহে ইউএস মার্কেটে প্রায় কয়েক বিলিয়ন ডলার প্রায় লাইক হচ্ছে বর্তমানে যারা আসলে টেক জায়ান্ট আছে, এনভিডিয়া বলেন কিংবা অন্যান্য কোম্পানি, তারা এই ডিপসিকের জন্য তারা হচ্ছে লুজ করেছে। সো সোজা ভাষায় ডিপসিক হচ্ছে একটা চাইনিজ নতুন একটা এআই মডেল তারা নিয়ে এসেছে, এবং তারা দাবি করছে যে প্রায় অনলি $5 মিলিয়ন ইউজ করে তারা সেই আউটপুটটা নিয়ে আসতে পেরেছে, যেটা ওপেন এআই কিংবা অন্যান্য কোম্পানির প্রায় $250 বিলিয়ন লেগেছে। এবং ইন সাম কেসেস, যেমন আমি যদি আমার পার্সোনাল ক্ষেত্রে বলি, যে ডিপসিক দিয়ে যখন আমি আসলে কন্টেন্ট রিসার্চ করছি, স্পেশালি বাংলায়, I am getting better results than OpenAI or ChatGPT or other existing solutions, even completely at free of cost, যেখানে আমাদের ChatGPT সলিউশন ইউজ করতে প্রতি মাসে প্রায় $20 থেকে $200 মতো লাগতেছে। সো এক্ষেত্রে আমি বলবো যে এআই একটা চমৎকার ভূমিকা পালন করেছে ডিপসিক, এবং এই এআই এর দুনিয়ায় তারা একটা নতুন দুয়ার নিয়ে এসেছে মার্কেটে। এতদিন ওপেন এআই তারা আসলে একচেটিয়া ব্যবসা করছিল, এই জায়গাটাতে ডিপসিক একটা বড় ধরনের ভূমিকা নিয়ে এসেছে। এবং যখন ডিপসিক মার্কেটে নিয়ে চলে আসলো, তখন ওপেন এআই তারা নতুন একটা এআই অপারেটর এজেন্ট লঞ্চ করেছে, এটাও খুব ইন্টারেস্টিং। সো যেটাই হোক না কেন, দিনকে দিন আমরা আসলে এআই এর খুব সহজলভ্য সলিউশন পাচ্ছি, যেটা আমাদের বিজনেসের ক্ষেত্রে বলেন, আমাদের ডে টু ডে লাইফের ক্ষেত্রে বলেন, ট্রাভেলের ক্ষেত্রে বলেন, অন্যান্য সব ক্ষেত্রে আমাদের লাইফকে খুব ইজিয়ার করে দিচ্ছে। একটু যদি আমরা জানতে চাই যে ডিপসিক কাঁপিয়ে দিল আমেরিকাকে, বা এই বিশ্বের নতুন রাজা, মানে ডিপসিক এআই বিশ্বের নতুন রাজা, মানে এইটার সঙ্গে নেট দুনিয়ায় আপনি কি কি তথ্য আমাদের দিতে পারেন? আসলে কি এরকম
আমরা তো প্রতিবেদন আকারে অনেক কিছু দেখিয়েছি, মানে আপনার কাছে কি কি জানা, মানে আপনি কতটা একমত? আমি আসলে এটার সাথে এখনো সম্পূর্ণ একমত না, কারণ আসলে ডিপসিক এখনো অনেকটুকুই নতুন। এই ব্যাপারটার জন্য আসলে খুব বেশি তারা আলোড়ন ফেলেছে যে তারা কয়েকশো গুণ কম কস্টে আসলে সেম বেটার রেজাল্টস নিয়ে আসতে পারছে ওপেন এআই এর মতো। তো এই ব্যাপারটা অনেক বেশি আসলে আলোড়ন তুলে ফেলছে। এবং আরেকটা ব্যাপার খুব আলোড়ন তুলেছে, সেটা হচ্ছে ফ্রি অফ কস্টে আমরা সেম সলিউশনস গুলো পাচ্ছি, যেটা আসলে ওপেন এআই কিংবা চ্যাট জিপিটি থেকে আমরা পেতাম। সো এখনো আসলে ডিপসিক এই এআই দুনিয়ায় রাজা কিংবা রাজা না, ওই মন্তব্য করার মানে সময়টা এখনো এখনই এসব আসেনি। বলার সময় আসেনি, তবে কস্ট ডেফিনেটলি এফেক্টিভ হওয়ার কারণে খুব বেশি আলোচনা এসছে। আমরা একটু ইয়েস। বিট বাই টেকনোলজি সিইও আল মাহমুদ আপনার কাছে জানতে চাইবো, একজন সিটিজেন হিসেবে এটা নিয়ে কি বলার আছে, মানে এটার সুবিধা আল সামির বলছিলেন, তো আপনার জায়গা থেকে কি সুবিধা মনে হয় যে যেটা ডিপসিক আমাদেরকে একটু অবশ্যই সহজ করেছে বা অবশ্যই আলোচনায় যে এসছে এর কারণও রয়েছে? যে আমি যদি বিজনেসম্যান বলি অথবা সিটিজেন পার্সপেক্টিভ থেকে বলি, আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে আসলে আমার একটা জিনিস মানে নর্মালি আমি শিখেছি বা আমাদের মনে হয় যে এই জিনিসটা শেখার প্রয়োজন, সেটা হচ্ছে যে মাত্র $6 মিলিয়ন খরচ করে, যেটা কিনা আমরা অনলাইন থেকে জেনেছি অলরেডি, যে $6 মিলিয়ন খরচ করে তারা আসলে এমন একটা প্রোডাক্ট তৈরি করে ফেলছে যেটা কিনা $1 ট্রিলিয়ন মার্কেট, যেটা কিনা চ্যাট জিপিটি ছিল, ওইটাকে বিট করছে। সো এটা রিয়েলি ডিপসিকের জন্য বেশ বড় সড়ো একটা পাওনা, এবং যেই কারণে নাকি তারা আসলে পুরো নেট দুনিয়াতে আসলে হইচই ফেলে দিতে পারছে। এবং ওরা খুব ছোট একটা চিপ, এনভিডিয়ার H100 আর A100, এই দুইটা চিপকে ইউজ করে আসলে তারা এই পুরো ডিপসিক জিনিসটা বানায় ফেলছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু মানে রিয়েলি একটা মানে ঢেউ তুলে ফেলছে, যেটাকে আমরা বলি হচ্ছে যে মানে ভাইরাল হয়ে যাওয়ার ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে। এআই এই বিষয়টা আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি, মানে আপনারা সুবিধাভোগী যারা আছেন, মানে একটু যদি দর্শকদের আরো সহজ করে বলতেন যে চ্যাট জিপিটির ব্যবহার, গুগলের ব্যবহার, এগুলো তো আমরা মোটামুটি একটু ধারণা করতে পারি। জি, সো ওই জায়গাটা থেকে আমি আসলে আসছিলাম যে আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে চ্যাট জিপিটিতে যখন নাকি আমরা প্রথম শুরু করেছিলাম তখন জিনিসটা একটু ফ্রি ছিল এবং আমরা ইউজ করতাম, বাট পরবর্তীতে আসলে পেইড হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু দেখা গেছে যে একটা লিমিট সময় গিয়ে পরে আমরা কোশ্চেন করলো আর সেখান থেকে উত্তর পাইতাম না। বাট ডিপসিক যেটা করতেছে যে হ্যাঁ, এখন আমাকে এটা ফ্রি দিচ্ছে এবং আমি আমার প্রয়োজন মতো কোশ্চেন করতে পারতেছি এবং রেজাল্টও পাচ্ছি। ডিপসিক প্রবলেম সলভিং এর যে জায়গাটা আছে, ম্যাথমেটিক্স ক্যালকুলেশনের যে জায়গাটা আছে, সেখানে চ্যাট জিপিটির চেয়ে কম্পারিটিভলি বেটার সলিউশন আমাকে দিচ্ছে, যেটা আমি এখন পর্যন্ত আসলে দেখেছি। এবং আমি যদি বাংলাতেও কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই, যে বাংলাতেও আমাকে হিউম্যান টাচ একটা কন্টেন্ট দিচ্ছে, যেটা কিনা চ্যাট জিপিটি এখন পর্যন্ত আসলে দিতে পারতেছে না। বাট ইটস নট যে মানে এখনই আমি একটা সিদ্ধান্ত নিতে পারবো যে ডিপসিক বেটার দেন চ্যাট জিপিটি, না, এই সময়টা এখনো আসে নাই। উই ক্যানট টেল যে চ্যাট জিপিটির চেয়ে ডিপসিক বেটার, এটা আসলে সময় বলে দিবে। আর আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই যে অল্প চিপ ব্যবহার করে একটা বড় জায়গায় যেতে পারা, অল্প খরচে একটা বড় জায়গায় যেতে পারা, এই ব্যাপারটা হয়েছে বলে আসলে তারা ভাইরাল হয়েছে। এবং রিয়েলি তাদের কিছু ক্যাপাসিটি আছে, যে এখনই তারা খুব ছোট বয়সে, মানে 27 তারিখে লঞ্চ হয়েছে, আজকে হচ্ছে 30 তারিখ, এর মধ্যে তারা আসলে বাংলা ল্যাঙ্গুয়েজেও খুব চমৎকার কিছু কন্টেন্ট আমাকে লিখে দিচ্ছে। আমি কিছু ম্যাথ মানে জাস্ট আগ্রহী হয়ে আমি কিছু ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করার জন্য দিছি, সেটা আসলে আমাকে একদম নির্ভুলভাবে আমাকে এটার রেজাল্ট দিচ্ছে। আমি কিছু কোডিং করার জন্য তাকে বলছিলাম, সো খুব সুন্দর কিছু সোর্স সে আমাকে দিছে। সো অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ প্রান্তিক লেভেলের ইউজারের কথা যদি আমি বলতে চাই, ডেফিনেটলি এটা আমাদের লাইফকে অনেক বেশি ইজি করে দিবে। আমি অন্য অনেকের মতো বলতে চাই না যে এটা আমার চাকরি খেয়ে দিবে, ওকে, চাকরি খেয়ে দিবে না, বা ওই চিন্তা আমি করিও না। বাট ডেফিনেটলি আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এই জায়গাটা মানে এই শঙ্কার কি কোনো কারণ রয়েছে? ধরেন এই ধরনের এআই ফরম্যাটগুলো আগামী দিনগুলোতে কি মানব শূন্য করে দিবে প্রতিষ্ঠানগুলোতে? ডেফিনেটলি না, আমি এটা কখনোই মনে করি না। কারণ হচ্ছে যখন নাকি আমরা ছোট ছিলাম, মানে আমাদের বয়সে আমি ছোট যখন, তখন ক্যালকুলেটর আসলো এবং মানুষ মনে করলো যে এইবার বুঝি সব মানুষের চাকরি শেষ হয়ে যাবে, ক্যালকুলেটর চলে আসবে, অবস্থা বেগতিক হয়ে যাবে। এটা কিন্তু হয় নাই, বরং ক্যালকুলেটর তাদের একদম এমন একটা টুল হিসেবে চলে আসছে যে এটা তাদের স্কিলকে আরো ডেভেলপ করতে সহায়তা করছে। আমি যখন বড় হলাম তখন দেখলাম যে টাইপরাইটার আসলো এবং মনে হলো যে এইবার বুঝি সবার চাকরি শেষ, কিন্তু এটাও হয় নাই, বরং এইটা গুরুত্বপূর্ণ টুল হিসেবে
তাদেরকে হেল্প করছে। আমরা যখন নাকি আরেকটু বড় হয়েছি, আমরা যখন কম্পিউটারে আসলে মানে ইন্টারের পরে তার মানে এটা বোঝা যাচ্ছে এআই ফরম্যাটটা যতই এগুক না কেন, এতে করে মানে ম্যান পাওয়ারের মানে যে উপস্থিতি সেটা কমাবে না, বরং এটাকে আরো সুযোগ বা সুবিধা বাড়াবে। আমরা একটু আল সামির আপনার কাছে যেতে চাই, যেটি বলছিলেন সিটিজেন হিসেবে আল মাহমুদ, বিট বাইট টেকনোলজি সিইও, তিনি একটা ব্যাখ্যা বা একটা আমাদের অনেক কিছু ধারণা দিলেন। আপনি একটু আপনার জায়গা থেকে যদি বলেন যে আমাদের বাংলাদেশে এটি খুবই নতুন এসছে, আমাদের বাংলাদেশের ব্যবহারটা কবে নাগাদ আমরা বুঝতে পারবো যে এর সুবিধাটা বাংলাদেশিরাও অনেক উপভোগ করছে? ডিপসিক আসার পরে যেটা হচ্ছে যে ভাইরালিটিটা আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, এটা আমাদের বাংলাদেশের ম্যাস কমিউনিটি, অনলাইন কমিউনিটিকে আরো বেশি আসলে লাইক ইউজ টু করতে হেল্প করবে, এবং এটা আমাদের ডে টু ডে লাইফকে আরো অ্যাটলিস্ট 10x বেটার করবে। আচ্ছা, একটি বিষয় জানতে চাই যে আলসামির, আমরা এআই তৈরির ব্যাপারে আমাদের কি কোনো ধরনের ট্রেন আপ বা আমাদের প্রতিষ্ঠানগুলো কোনো কিছু দাঁড়াচ্ছে? মানে আমরা কত পিছিয়ে, আপনারা যে প্রতিষ্ঠানগুলোর সিইও হিসেবে আছেন, মানে আমরা কবে নাগাদ এই ধরনের কাজেও মানে এগুলো দেখতে পাবো বাংলাদেশিদের? বা বাংলাদেশিরা তো অনেকে আমেরিকায় যেও অনেক এক্সপার্টগিরি দেখাচ্ছে, তো আমাদের দেশে কি এগুচ্ছে? আমরা যারা আসলে এআই নিয়ে কাজ করছি, আমরা দেখা যাচ্ছে যে ওপেন এআই এর কোনো মডেলের উপর ভিত্তি করে এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে আমরা আসলে কাজ করছি, একটা সলিউশনস নিয়ে আছি। বাট আমাদের নিজেদের কিন্তু এখনো এলএলএম বিল্ড করার মতো সেই ক্যাপাসিটিটা এখনো আমরা ওই পর্যায়ে যেতে পারিনি, এবং এখানে বাংলাদেশের হাতে গোনা হয়তো কয়েকটা কোম্পানি আমার জানার মতে কাজ করছে যারা নিজেদের এলএলএম নিয়ে কাজ করছে। কিন্তু এখানে আমি মনে করি অসংখ্য কাজ করার সুযোগ আছে। ইভেন আপনি দেখেন, গতকালকেও আমরা একটা লাইক অ্যানাউন্সমেন্ট পেলাম যে আলিবাবা তারা নিজেরা, চায়নার যে বিখ্যাত ই কমার্স কোম্পানি, তারা নিজেরা তাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে, বাট আমরা খুব বেশি কাজ করে যে এগিয়েছি তা বলা যাচ্ছে না। আলসামির, আপনার কথায় মনে হচ্ছিল যে হয়তো কাজ এগুচ্ছে, বাট দৃশ্যমান বা আমরা এআই জায়গায় কবে যাব? একটু শেষ পর্যায়ে এসে আমরা একটু আল মাহমুদ আপনার কাছ থেকে জেনে শেষ করতে চাই, সেটি হলো যে যেটি আলসামির বলছিলেন যে অনেক কাজ করার সুযোগ রয়েছে বা কাজ এগুচ্ছে, আমরা যদি এই জনবহুল দেশটার কথা চিন্তা করি, এআই একটু আগে আপনি যে কথাগুলো বাকি রেখেছিলেন সেই জায়গা থেকে যদি বলেন যে এই ধরনের মানে পপুলেটেড কান্ট্রিগুলোতে এআই সিস্টেমটা যখন অ্যাভেলেবেল হবে, তখন কি আসলে আমাদের সিটিজেনদের জন্য একটা উদ্বিগ্নের ব্যাপার হয়ে দাঁড়াবে? অবশ্যই আমি এটা মনে করি না যে এটা আমাদের জন্য উদ্বিগ্ন হতে পারে। যদি আমরা প্রপারলি আমাদের এই এআই সিস্টেমটাকে ইউজ করতে পারি, তাহলে আসলে আমাদের মানব সম্পদটাকে আরো বেশি কাজে লাগানোর জন্য আমরা হয়তো ব্যবহার করতে পারবো। ই কমার্স স্যাস নিয়ে কাজ করি, এইটাকে আসলে একটুখানি আমি বললাম এই কারণে যে এই ই কমার্স স্যাসে আমি অলরেডি এআই মডেলকে কাজে লাগিয়েছি। আমাদের এইখানে আপনার বাংলাদেশে একদম প্রান্তিক লেভেলে যারা উদ্যোক্তা আছে, সবাই কিন্তু আসলে টেকনোলজি সম্পর্কে জানে না এবং সবাই কিন্তু কন্টেন্ট রাইটিংও জানে না। সো ওইখানে আমরা এমন একটা ফিচার অলরেডি যোগ করেছি যেটাতে কিনা আপনি একটা প্রোডাক্ট যখন নাকি আপনি এখানে ডিসপ্লে করছেন, সেখানে প্রোডাক্টের ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন হইতে পারে, শর্ট ডেসক্রিপশন হইতে পারে, লং ডেসক্রিপশন হইতে পারে, এটা আসলে সবার পক্ষে লেখা সম্ভব না, সেটা এআই লিখে দিবে। এখন এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের একটা আমি যদি বলি যে অল্প শিক্ষিত কোনো উদ্যোক্তা বা হয়তো বা সে টেকনোলজি নিয়ে ভালো জানে, বাট লেখার ব্যাপারে তার হয়তো বা তেমন অভিজ্ঞতা নাই, সেও কিন্তু ওই জিনিসটা লিখে দিতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি থেকে এখন অনেক ছাত্রছাত্রী কিন্তু লিটারেচার নিয়ে বা অন্যান্য ব্যাপার নিয়ে পড়াশোনা করে পাশ করে বেরোচ্ছে। ফর এক্সাম্পল, একটা ছেলে বাংলায় বা ইংলিশে লিটারেচার নিয়ে অনার্স মাস্টার্স করছে, তাকে যদি আমি এখন আজকে টেকনোলজি কোম্পানিতে, আমার কোম্পানিতে চাকরি দিতে যাই, তাকে একটা টেকনোলজিক্যাল আর্টিকেলস লিখতে বললে তাকে কিন্তু আসলে অনেক গবেষণা করতে হবে, যেটা কিনা সে চ্যাট জিপিটি দিয়ে অথবা ডিপসিক দিয়ে যদি একবার একটা লেখা তৈরি করে নেয় এবং পরবর্তীতে শুধুমাত্র সেই লেখাটা পড়ে তার মতো করে আবার প্রিপেয়ার করে দেয়, এটা হিউম্যান টাচ হয়ে যাবে এবং তার কষ্টটা অনেকখানি কমাই দিবে। সো আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য অপরচুনিটি। তারপর আমি যদি মিড জার্নি ইউজ করি, যে ফর এক্সাম্পল আমি মোটামুটি ভাবে গ্রাফিক ডিজাইন জানি, সো আমি মিড জার্নিটা ইউজ করে আমার জন্য একটা গ্রাফিক রেডি করলাম এবং দেন ওই গ্রাফিকটাকে আমি আমার মতো করে কিছু পরিবর্তন করে মার্কেটে রিলিজ করলাম, সেটা থেকে আমার আসলে মানে আমার কাজের জন্য খুব বড় সুবিধা হতে পারে। ওকে, অনেক ধন্যবাদ। আমাদের থামতে হচ্ছে, আমরা অনেক তথ্যই পেলাম আপনাদের কাছ থেকে। ইন্টারেক্টিভ কেয়ার সিইও আল সামির এবং বিট বাইট টেকনোলজি সিইও আল মাহমুদ, দুজনকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমেরিকায় একবার ঢুকতে পারলে আর কথা নেই, সেখানে সব সুযোগ সুবিধা নিয়েই থেকে যাওয়া যায়। যুগ যুগ ধরে চলে আসা অঘোষিত এই নিয়ম আর খাটছে না। এবার যুক্তরাষ্ট্র প্রশাসন আঙ্গুলটা বাঁকা করেছে।
তাই আজকে আমরা আলোচনা করব এমন এক ব্যক্তিকে নিয়ে যিনি শুধু আমেরিকান নন, বরং বিশ্ব রাজনীতিতেও আলোচনার কেন্দ্রে রয়েছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, ডোনাল্ড ট্রাম্প। তার অদ্ভুত, বেপরোয়া ও বিতর্কিত সিদ্ধান্তগুলো কিভাবে আমেরিকার ভবিষ্যৎ নির্ধারণ করছে তা আজ তুলে ধরব। ট্রাম্পের মেয়াদ শুরু হতেই অভিবাসী ধরপাকড়, আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন দায়িত্ব নিয়েই পাকড়াও করছে অবৈধ অভিবাসীদের। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহরগুলোতে অবৈধ অভিবাসীদের ধরতে বাসায় বাসায় তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। খবরে বলছে এল সালভাদরের অবৈধ অভিবাসীদের অনেককে ফেরতও পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তাই বাংলাদেশ বা অন্য যে কোনো দেশের আমেরিকায় অবৈধ অভিবাসী হিসেবে যারা আছেন তাদের দিকে ট্রাম্প প্রশাসন কখন কামান তাক করবে তা অনুমান করা কঠিন। ডোনাল্ড ট্রাম্প ছিলেন একজন ব্যবসায়ী, টিভি তারকা এবং একজন বিতর্কিত ব্যক্তি। 2016 সালে যখন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন অনেকেই ভেবেছিলেন এটি একটি কৌতুক ছাড়া কিছু নয়, কিন্তু তিনি সবাইকে ভুল প্রমাণ করে জয়ী হন এবং হয়ে ওঠেন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প বিতর্কিত সিদ্ধান্ত নিতে থাকেন। মুসলিম দেশগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা, মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ, জলবায়ু পরিবর্তন চুক্তি থেকে বেরিয়ে আসা, এগুলো ছিল কিছু আলোচিত সিদ্ধান্ত। তিনি আমেরিকাকে সবার আগে রাখার নামে একাধিক আন্তর্জাতিক চুক্তি বাতিল করেন এবং জাতীয়তাবাদের নামে বিভাজন সৃষ্টি করেন। ডোনাল্ড ট্রাম্পের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো মিথ্যা তথ্য প্রচার করা। তিনি জলবায়ু পরিবর্তনকে ভাওতাবাজি বলেছেন, করোনা ভাইরাস সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, এমনকি নির্বাচনে জালিয়াতির মিথ্যা অভিযোগ তুলেছেন। তার মিথ্যাচারের ফলে কংগ্রেস ভবনে হামলা পর্যন্ত হয়েছে, যা আমেরিকার ইতিহাসে নজিরবিহীন। ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির কিছু ইতিবাচক দিক ছিল, যেমন কর কমানো এবং কর্মসংস্থান বৃদ্ধি। তবে একই সঙ্গে তার বেপরোয়া বাণিজ্য নীতি ও চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ আমেরিকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জনগোষ্ঠীর জন্য তার নীতিগুলো দীর্ঘমেয়াদে ক্ষতিকর হয়ে উঠেছে। 2020 সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প, কিন্তু তিনি সহজে হার মানেননি। তার উস্কানিমূলক বক্তব্যের কারণে তার সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়, যা গণতন্ত্রের জন্য চরম হুমকি স্বরূপ। 2025 সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প তার পূর্বের নীতিগুলোকে আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন। বিশেষ করে অভিবাসন নীতিতে তিনি আরও কঠোরতা আরোপের পরিকল্পনা করেছেন, যা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাস্তবায়িত হতে পারে। এছাড়া প্রজেক্ট 2025 নামে একটি রক্ষণশীল খ্রিস্টান এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যা ফেডারেল সরকারের কার্যক্রম ও আমেরিকান নাগরিক অধিকার, বিশেষ করে নারী, LGBTQ+ সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এই পরিকল্পনার অংশ হিসেবে গর্ভপাতের অধিকার সীমিত করা, LGBTQ+ অধিকারের বিরোধিতা এবং অভিবাসন নীতিতে কঠোরতা আরোপের মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্পের এই নীতিগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প আমেরিকান রাজনীতিতে এক স্থায়ী পরিবর্তন এনেছেন। তার চরমপন্থী রাজনীতি ও জাতীয়বাদী নীতি অনেক রিপাবলিকান নেতাকেই প্রভাবিত করেছেন। যদি তিনি ক্ষমতায় ফিরে আসেন তবে বিশ্ব রাজনীতি আবার অস্থির হতে পারে, কিন্তু আমেরিকান গণতন্ত্র কি তাকে আবার সুযোগ দেবে? অনেক বিশ্লেষক মনে করছেন ট্রাম্প হয়তো রাশিয়ার সঙ্গে কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে ইউক্রেনকে কিছু শর্তে রাজি করিয়ে যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করবেন। তবে এটি ইউক্রেনের সার্বভৌমত্বের জন্য এক বড় চ্যালেঞ্জ হতে পারে। ট্রাম্প প্রশাসন ইউরোপীয় দেশগুলোর উপর আরও বেশি সামরিক খরচের চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে ইউরোপের নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। মধ্যপ্রাচ্য ও ইরান বিশ্লেষকরা ধারণা করছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে এবং ইসরায়েলের সঙ্গে তার প্রশাসন আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে।
যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক আরও অবনতির দিকে যেতে পারে, যা বৈশ্বিক সরবরাহ চেইনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং প্রযুক্তি খাতে দ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠতে পারে। ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা ট্রাম্প প্রশাসনের সময়েই বাড়তে শুরু করেছিল। বিশেষত কোয়াড জোটের মাধ্যমে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চাইবে। ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে আগের মতোই কঠোর থাকবে বলে ধারণা করা হচ্ছে, যা ভারতের জন্য লাভজনক হতে পারে। চীনের সাথে সীমান্ত উত্তেজনার মধ্যে থাকায় ভারত চাইবে যুক্তরাষ্ট্র তার পাশে থাকুক। বাইডেন প্রশাসন ভারতের রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি আমদানির বিষয়ে কঠোর অবস্থান নিয়েছিল, কিন্তু ট্রাম্প হয়তো এ বিষয়ে কিছুটা নমনীয় হবেন। ট্রাম্প বাণিজ্যে আমেরিকার স্বার্থ রক্ষার জন্য কঠোর অবস্থান নিয়ে থাকেন। তিনি ভারতের ওপর আমদানি শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন এবং এবারও একই রকম নীতি অনুসরণ করতে পারেন, যা ভারতীয় শিল্পের জন্য সমস্যার কারণ হতে পারে। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে ভারতীয় প্রযুক্তি কর্মীদের জন্য H-1B ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। এবারও এই ভিসার সংখ্যা কমতে পারে, যা ভারতীয় আইটি শিল্পের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। ভারত রাশিয়া ও ইরান থেকে সস্তায় জ্বালানি আমদানি করছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা আরও কঠোর করলে ভারতকে বিকল্প ব্যবস্থা নিতে হয়, যা অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করতে পারে। নতুন ট্রাম্প প্রশাসনে হরমিত ধিলোর মতো ব্যক্তিদের অন্তর্ভুক্তি ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা আনতে পারে। এছাড়া ভারতের কিছু রাজনৈতিক সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ট্রাম্প প্রশাসন, ট্রাম্পের পাগলামি ও আমেরিকার ভবিষ্যৎ। আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে নেটিজেন হিসেবে আছেন মিশিগানের ওয়েন কাউন্টি কমিউনিটি কলেজের ট্রাস্টি মেম্বার কামাল রহমান, আর সিটিজেন হিসেবে আছেন যুক্তরাষ্ট্রের ডালাস প্রবাসী গোলাম মোর্শেদ খান। দুজনকেই অনেক স্বাগত, অসংখ্য ধন্যবাদ। আমরা শুরু করি কামাল রহমান আপনাকে দিয়ে। যেটি বলছিলাম, নেটিজেন হিসেবে আপনি এই যে বিষয় ট্রাম্প প্রশাসনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আসলে প্রবাসী বাংলাদেশিদের কতটা আতঙ্ক বাড়ছে অভিবাসী হিসেবে, সেইটা কি একটু বলা যায় যে সেইটা নেট দুনিয়ায় বা কি কি তথ্য আসছে? কামাল রহমান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। তো অবশ্যই এখানে তো আপনারা জানেন যে আইস এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বিভিন্ন রেইড করতেছে। প্রাইমারি টার্গেটটা হলো ওই যে যারা ক্রিমিনাল গ্যাং যারা আছে কি, নন গ্যাং গুলা, ওদেরকেই টার্গেট করতেছে। তো এটা মেইনলি সাউথ আমেরিকান যে MS-13 গ্যাং, এবং ওইখানে যে অ্যাবাউট ওদের হিসাব মতো অ্যাবাউট 6 লক্ষ লোক আছে যারা ক্রিমিনাল হিস্ট্রি আছে মোস্টলি সাউথ আমেরিকা থেকে। তো ওদেরকে টার্গেট করে মেইন অপারেশন গুলা হচ্ছে। কিন্তু এই টার্গেটে আবার ওরা বিভিন্ন বিজনেসেও যেতে হচ্ছে, যেখানে অন্যান্য দেশেরও ইমিগ্রেন্ট যারা আছেন, যেমন বাংলাদেশি আছে, ওনারাও হয়তো জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। তো এখানে স্বাভাবিক একটা কনসার্ন আছে যাদের মধ্যে, যাদের কাগজের একটু সমস্যা আছে কিংবা কাগজ ঠিক করতে চাচ্ছেন, তো ওনারা একটু কনসার্ন। এটা কি শুধু ক্রিমিনাল অফেন্স যাদের মানে নাম আছে লিস্টে তারাই কি প্রথমে তাদেরকেই কি আক্রমণ করা হচ্ছে, বা তাদের কি ধরা হচ্ছে, পাকড়াও করার চেষ্টা করা হচ্ছে? নন ক্রিমিনাল যারা, যেমন এখানে যাদের ক্রিমিনাল রেকর্ড আছে আমেরিকায় আসার পরে কিংবা ঢোকার আগে যারা ক্রিমিনাল হিস্ট্রি ছিল ওনাদের প্রিভিয়াস কান্ট্রিতে, তো ওনাদেরকে টার্গেট করা হচ্ছে। কারণ ট্রাম্পের একটা নীতি হচ্ছিল যে আমেরিকার রাস্তাকে সেফ রাখার জন্য। তো ইমিগ্রেশন ক্রিমিনাল মুক্ত রাখা, রাস্তা সেফ থাকবে, তাহলে রাস্তা সেফ রাখা। আর এখানে ওনার একটা ক্যাম্পেইন। তাহলে তো আমি একটু যদি বলি, তাহলে আমরা নিউ ইয়র্কে যারা যাই, জ্যামাইকাতে যে এই সাউথ আফ্রিকান অর্থাৎ আফ্রিকান জনের যারা বসবাস করেন, তাদের যে আধিপত্য, তাদের যে অ্যারোগেন্সি, সেটা তো সাধারণ আমেরিকানদের অনেক কষ্ট দেয়। মানে তারাও কি এরকম একটা ধরপাকড়ের মধ্যে পড়বে? ওইটা যদি ইমিগ্রেন্ট স্ট্যাটাস অনুযায়ী যারা এখানে বর্ন সিটিজেন, ওনাদের জন্য কোনো সমস্যা নাই। কিন্তু যারা এখানে ন্যাচারালাইজ সিটিজেন কিংবা এখানে যারা ইলিগেলি যারা আসছে, ওদেরকে টার্গেট করা হচ্ছে প্রথমে। ন্যাচারালাইজ সিটিজেনের জন্য কোনো ইয়ে নাই, ওনারা সিটিজেনের মতোই কোনো সমস্যা নাই, এখানে থাকতে পারবেন। কিন্তু যাদেরকে ওই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় এখানে খুব ওই ওনাদের নীতিটা ছিল, কোনো ক্রাইম হওয়ার পরেও ওনারা ওই ক্রিমিনালদেরকে বেইলে ছেড়ে দিতেন, জেলে জায়গা না থাকার জন্য কিংবা বিভিন্ন কারণে।
তো ওরা আবার গিয়ে দেখা গেছে যে ওরা অনেক ক্রাইম করেছে বিভিন্ন কমিউনিটিতে, এবং ওদেরকে প্রাইমারিলি ওদেরকে টার্গেট করা হচ্ছে লিস্ট করে। আর এর মাঝে এর মধ্যে আবার অনেকে আবার মানে এই এই ধরপাকড়ের মধ্যে পড়ে যাচ্ছেন অনেক, ধরেন যাদের ক্রিমিনাল হিস্ট্রি এত স্ট্রং না, ওনারা হয়তো ধরা পড়তেছেন আর কি। এইটা যদি মানে এই কামানটা যদি এইদিকে আসে কখনো, কামাল রহমান আপনি একটু বলবেন যে এইটা কি আসার চান্স আছে কিনা? ধরেন ক্রিমিনালদের প্রথমে টার্গেট করলো, তারপরে অবৈধ অভিবাসীদের সংখ্যা কেমন সেটা দেখে টার্গেট করলো, যেটা আমরা শুনে এসছি যে আমেরিকায় একবার ঢুকতে পারলে অন্ততপক্ষে সুযোগ সুবিধা নিশ্চিত করে থাকা যায়, সেটা কি আর থাকছে না? তো সেটা এটা স্ট্রিক্ট রুল করা হবে আর কি। কারণ আমেরিকা দেখেন ল্যান্ড অফ ইমিগ্রেন্টস, এখানে যদি সব ইমিগ্রেন্টকে যদি টার্গেট করে, ইভেন সব ইলিগেল ইমিগ্রেন্টকেও যদি টার্গেট করে, তাহলে এখানে ফার্ম যেগুলো আছে এগুলো অকেজ হয়ে যাবে। এখানে যে যে ল কস্ট যে লেবার যেটা আসে, ফার্মাররা ওনাদেরকে হায়ার করে, সিজনাল এমপ্লয়ি হিসাবে হায়ার করে অনেক কিছু মানে ওনারা কাজ করে, আবার অনেকে চলে যায়, অনেকে এখানে থাকে। তো এইটা একটা ফার্মিং কমিউনিটিতে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হবে, যেখানে লো কস্ট লেবারের অভাব। এখানে একটা জিনিসপত্রের দাম এটা রিফ্লেক্ট করবে। তো এটা আই এম শিওর যারা ইকোনমিস্ট যারা আছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এইদিকে খেয়াল করেই ওনারা টার্গেট করেছেন ক্রিমিনাল গ্যাংদের ফার্স্ট। আমরা একটু ডালাস প্রবাসী গোলাম মোর্শেদ আপনার কাছ থেকে জানতে চাইবো যে একজন সিটিজেন হিসেবে ডালাসে থেকে আপনার কি উপলব্ধি, ট্রাম্প প্রশাসন নিয়ে আপনি কি ভাবছেন, মানে সেটা আপনার মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করছে কিনা? আসলে ডালাস বলেন বা আমি বলছি আদার সাইড অফ দ্য নিউ ইয়র্ক, আদার সাইড অফ দ্য ক্যালিফোর্নিয়া, তো এখানে ধরেন অভিবাসীদের, ইললিগেল অভিবাসীদের অবস্থানটা অনেকটাই ধরেন মানে সংখ্যায় অনেক কম, যেটা নিউ ইয়র্কে অনেক বেশি, নিউ জার্সিতে অনেক বেশি, তো পেনসিলভেনিয়াতে অনেক বেশি, যারা নিউ ইয়র্কের কাছাকাছি থাকেন। এমনকি আমি যতটুকু জানি যে নিউ ইয়র্কে বাসা ভাড়া অনেক বেশি, তো অনেকে আবার নিউ জার্সিতে থাকে, নিউ ইয়র্কে আসেন ইললিগাল। আমি নট আই এম টকিং অ্যাবাউট দ্য আপনার যারা আমেরিকান সিটিজেন তাদের কথা বলছি না, যাদের বিষয়ে আপনি বলছেন, আমি তা আমেরিকান সিটিজেনরাও থাকেন, নিউ জার্সিতে থাকেন, তারা নিউ ইয়র্কে আসেন। তো ডালাসে সেই সংখ্যাটা অনেক কম। কিন্তু যেটা হচ্ছে যে ডালাসের ওই ধরনের মানে আপনি ইললিগাল যেটা আছে সেটা বাইরের দেশে, যেমন আমাদের এখানে মেক্সিকান বর্ডারটা খুব কাছাকাছি আমাদের টেক্সাস থেকে। তো আমাদের ডালাসে মানে বাংলাদেশি ইমিগ্রেন্ট, ইলিগেল ইমিগ্রেন্টের চাইতে মেক্সিকান ইলিগেল ইমিগ্রেন্টদের সংখ্যাটা অনেক বেশি। তারা কি আতঙ্কের মধ্যে থাকবে ট্রাম্প প্রশাসনের এই নীতির কারণে, নাকি তারা যেটি বলছিলেন কামাল ভাই যে যারা ক্রিমিনাল যাদের অফেন্স আছে তাদের সমস্যা হবে? ডালাসে যেটা আমি দেখি যে আপনার ক্রিমিনাল অফেন্স বাংলাদেশিদের বেলায় খুব একটা নাই, বাট মেক্সিকানদের বেলায় বেশ কিছু আছে, কারণ তারা অনেক ইলিগাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ থাকে। আর ডালাসের ক্ষেত্রে বাঙালিদের ক্ষেত্রে তেমন একটা থ্রেট আমি দেখছি না। যুক্তরাষ্ট্রের এই ধরনের ট্রাম্প প্রশাসনের নীতিতে আমরা দেখছি যে আফ্রিকান জোনের অধিবাসীদের একটা দল তো পাঠিয়ে দিয়েছে, সেখানে একটা নিউজ হয়েছে যে প্লেনে পাঠানো হয়েছে সেখানে অস্বাস্থ্যকর অবস্থা ছিল, গরম ছিল, ব্যবসা গরম, এবং সেখানে বাচ্চারা শিশুরা অনেক অসুস্থ হয়ে পড়েছেন। মানে এই যে নীতি, সেটাতে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা ওখানে অবৈধ হয়ে আছেন তাদের ক্ষেত্রে কতটা দুশ্চিন্তার কারণ হবে? আসলে দুশ্চিন্তার কারণ যদি তারা এই তাদের এই প্রক্রিয়াটাকে চলমান রাখতে পারে, কারণ আমাদের যদি আপনি একটু বাইডেন প্রশাসনের সময় যদি খেয়াল করে দেখেন, দুটো দলের, রিপাবলিকান এবং ডেমোক্রেট, দুটো দলের সংখ্যা কিন্তু সমান সমান ছিল, কিন্তু যখন একটা বিল আসতো তখন দেখা যেত যে মানে সংখ্যাগরিষ্ঠ না হলে সেই বিলটা পাস হতো না। সেখানে কিন্তু রিপাবলিকানরা আবার ডেমোক্রেটদের পক্ষে ভোট দিতেন, ভোট দিয়ে সেই বিলটাকে পাশ করাতেন। তো এই বিলটাও পাশ করানোর সময় ডেমোক্রেটরা অবশ্যই ভেটো দেবেন, সেটা আমার বিশ্বাস। এবং ভেটো দিলে সেখানে রিপাবলিকানরা তাদেরকে কতটুকু সাপোর্ট করবেন, আর করলে সেই সংখ্যাটা কতটুকু তাদের পক্ষে যাবে, সেটাও একটা বড় নির্ভরতার বিষয়। আর এখানে যেহেতু দুই কক্ষ বিশিষ্ট সংসদ, একটা নিম্ন কক্ষ একটা উচ্চ কক্ষ, তো নিম্ন কক্ষে পাশ হওয়ার পর যখন উচ্চ কক্ষে যাবে, যেহেতু দুটো কক্ষই এখন রিপাবলিকানদের দখলে, তো তখন দেখা যাবে যে আপনার উচ্চ কক্ষে যাওয়ার সময় অনেক সময় রিপাবলিকান সিনেটররাও মানে কিছু কিছু ক্ষেত্রে তাদের দলের সঙ্গে আপোষ করেন না।
তো তখন দেখা যাবে যে আসলে এটা কতটুকু প্রযোজ্য হচ্ছে বা হচ্ছে না। মানে আরেকটি আমাদের বিষয় একটু দেশের মতো জানতে না যে চাই গোলাম আমি একটা মোর্শেদ খান, নির্বাহী আদেশ যে আপনারা যারা বৈধভাবে বসবাস করছেন তাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে, অর্থাৎ বৈধ আমেরিকানদের জন্য ট্রাম্প প্রশাসন বা এই রিপাবলিকানদের মানে এই জয় অনেক সুবিধা দিবে বা তাদের সুরক্ষিত করবে, সেটাও কি মনে হয়? শুনে না, মানে মানে আমেরিকাতে আমেরিকান পলিসিতে কিছু কিছু জিনিস আছে একেবারে সুনির্দিষ্ট। এটা আপনি চাইলেও ডেমোক্রেটরাই আসুক বা রিপাবলিকানরাই আসুক, চাইলে সেটা পরিবর্তন করতে ওকে। পারেন না। তো চাকরির ক্ষেত্রে বলেন, তাদের কর্মক্ষেত্রে বলেন, হ্যাঁ কিছুটা কি বলে বৈষম্যতা থাকে, এটা সবসময় ছিল। যেমন আমাদের মানে এশিয়ানদের বেলায় বা আফ্রিকানদের বেলায় মনে করেন যে একটু সাদা কালোর একটা বৈষম্য সবসময় ছিল, এটা থাকবে। তবে এটা রিপাবলিকান আসলে যে এটা খুব প্রকট হয়ে যায় বা ডেমোক্রেটরা আসলে একেবারেই খেয়াল করে না বা তারা খুব মানে শিথিল খুব হয়ে বেশি থাকেন, এই পার্থক্য ব্যাপারটা চোখে পড়ার মতো তেমন কিছু ঘটে না। একটু আমরা যেতে ঘটে চাই না। কামাল রহমান যদি আপনার কাছে, যে আইনের যদি আপনার সেই সিনেটের ভোটাভুটিতে যদি জিনিসটা পাস না হওয়া পর্যন্ত, সেটাই বলতে ওকে যাচ্ছি। ওকে ওকে আমরা একটু মিশিগান থেকে যিনি যুক্ত আছেন কামাল রহমান আপনার কাছে যেতে চাই এই বিষয়টা নিয়ে, যদি আন্তর্জাতিকভাবে আপনার কাছে জানতে চাই যে এরকম তো বলা হচ্ছে যে রাশিয়ার প্রভাবটা আমেরিকার সঙ্গে একটা সম্পর্ক বা ভ্লাদিমির পুতিনের সঙ্গে সঙ্গে ট্রাম্পের একটা বন্ধুত্ব আছে, সেইটা একটা রসালো পর্যায়ে যাবে, যেটা ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটা মানে কনক্লুশন টানবে, সেটা কি আপনি অনুমান করতে পারেন কিনা? পাশাপাশি অনুমান করতে পারেন কিনা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আমেরিকার বাড়বে আরও, যেটি মধ্যপ্রাচ্যে এটা আরো অশান্তি তৈরি করতে পারে, সেরকম অনুমান করা যায় কিনা? বা ভারতের লাভ ক্ষতি নিয়েও যদি একটু বলতেন। জি, রাশিয়া ইউক্রেন ওয়ার ওইটা প্রচেষ্টা চলতেছে না, আমার মনে হয় এই বছরে এটার অবসান হবে। কারণ ওকে। এখানে ইকোনমিক ইম্প্যাক্ট জড়িত আছে। ইসরায়েলের কথা যেটা বললেন, আমেরিকান পলিটিক্সে ইসরায়েলি ইনফ্লুয়েন্স এত বেশি যে ইসরায়েলের বিরুদ্ধে কেউ কথা বললে নেক্সট ইলেকশনে উনার পাশ করাটা খুবই ডিফিকাল্ট হয়। তো এখানে অনেকে বলে থাকেন যে এইপ্যাক যেটা আছে, ইসরায়েলি যেটা পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, এটা আমেরিকার কংগ্রেসকে সম্পূর্ণভাবে এরা কন্ট্রোল করে। তো এইটা একটা। আর ইসরায়েলের জন্য স্বার্থের জন্য আমেরিকান গভর্নমেন্ট যতটুকু এফোর্ট এবং যতটুকু রং সাইডের অবলম্বন করে, আমেরিকান একটা স্টেটের জন্য এইভাবে এত ক্লোজলি সাপোর্ট করে কিনা এটা সন্দেহ আছে। আর আমার মনে হয় লাস্ট কোয়েশ্চন ছিল ভারতের ব্যাপারে। ভারত ভারতের হলো, লাভ ক্ষতির কথা বলেছিলাম। তো ভারত হলো এখানে যে বিভিন্ন বড় বড় কোম্পানি যেগুলো আছে, ভারতীয়রা এখানে সবগুলা কোম্পানিরই বেশিরভাগ কোম্পানির এক্সিকিউটিভ লেভেলে আছে, যেটা পলিটিক্স কন্ট্রোলের জন্য অনেক অনেক মানে খুবই জরুরি, কিংবা করে করে থাকে কন্ট্রিবিউশন দিয়ে কিংবা যাই বলেন। তো ভারতের ইকোনমি হলো ওয়ান অফ দি লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ভারতের সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। ভারতের সাথে না, কিন্তু এরা এটার একটা ইকুয়েশন মানে তুলনা করা হয় যে ভারতের সঙ্গে সম্পর্কটা বাড়বে ট্রাম্প প্রশাসনের, এই কারণে চীনের সঙ্গে ট্রাম্পের একটা অবন্ধুত্ব সম্পর্ক এর আগেও লক্ষ্য করা গেছে, যে কারণে মানে এইভাবে দুয়ে দুয়ে চার মিলানো হয়। জি, বোথ ট্রাম্প এবং ভারতের সরকার দুইটাই ডানপন্থী, কট্টরপন্থী সরকার। ওদের মধ্যে একটা সমঝোতা থাকবেই। প্লাস চীন চায়নাকে কেন্দ্র করে ওদের মধ্যে, চায়নার সাথে মেইনলি বাণিজ্যিক যে ইয়েটা আছে, এটার জন্য চায়নার সাথে যে আহ, আছে, আমেরিকা কিন্তু চায়নার উপর অনেক ডিপেন্ডেন্ট। ওদের চায়নার সাথে যদি খুব খারাপ সম্পর্ক হয়ে যায় বাণিজ্যের, তাইলে আমেরিকায় একটা বিরাট ইম্প্যাক্ট পড়বে, সারা ওয়ার্ল্ড ওয়াইড পড়বে। তো এটা শুধু এটা এটা আমি বলবো ইকোনমিক মুভ যেগুলা হচ্ছে আর কি। এটা চায়নার সাথে আমার মনে হয় না, আমি পার্সোনালি মনে করি না যে মিলিটারি কোনো কনফ্লিক্টের সম্ভাবনা আছে। ওকে, আমরা একটু শেষ করব। আমাদের আরেকজন অতিথি ডালাস প্রবাসী, যিনি ডালাস থেকে যুক্ত হয়েছেন, গোলাম মোর্শেদ খান। যেটি শুনছিলেন কামাল ভাই যেটি বলছিলেন, আপনার একজন সিটিজেন হিসেবে এই প্রশাসনের কাছ থেকে কি মনে হয় যে আমরা যদি মানে ভূরাজনৈতিকের কথা চিন্তা করি, বাংলাদেশের সঙ্গে এই প্রশাসনের সম্পর্কটা কেমন হবে, বা সেদিক নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা? ওই তো আমিও কামাল ভাইয়ের সঙ্গে একমত। মানে ফরেন পলিসির উপরে সম্পূর্ণটাই নির্ভর করে, এবং ফরেন পলিসিতে কে কার সঙ্গে কতটুকু সখ্যতা বজায় রেখে তাদের সঙ্গে, যেহেতু কামাল ভাই বললেন যে আমরা সম্পূর্ণই ডিপেন্ডেন্ট, আমরা ইকোনমিক্যালি এতটাই ইন্ডিপেন্ডেন্ট না যে আমরা মানে ওদের সঙ্গে আমার নিজেদের মতো করে আমরা
চলতে পারবো। ফলে ভারতের সঙ্গে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা বন্ধুসুলভ সম্পর্কটা বজায় রেখে এবং তাদের সঙ্গে যতটুকু মানে দেশের স্বার্থ রক্ষা না, কিন্তু করে। একটা কথা গোলাম মোর্শেদ খান একটু থামিয়ে বলতে চাই, এই যে ডিপেন্ডেন্সি, এটা তো সব দেশেরই আছে। আমেরিকারও তো, খোদ আমেরিকার কি অন্যান্য দেশের উপর ডিপেন্ডেন্সি নেই? চায়নার প্রযুক্তির উপর ডিপেন্ডেন্সি করে না? বা বিভিন্ন ক্ষুদ্র যে ব্যবসা আছে সেখানে তো চায়নার অনেক প্রভাব আছে আমেরিকাতে, যেটি কামাল ভাই উল্লেখ করলেন। সেটা তো বাংলাদেশেরও ডিপেন্ডেন্সি থাকতে পারে, বা বাংলাদেশের কাছেও তো কেউ কেউ ডিপেন্ডেন্ট অর্থনীতির ক্ষেত্রে। না, বাংলাদেশের, হ্যাঁ, মানে চায়নার উপরে আমেরিকার মানে ডিপেন্ডেন্সি আর মানে যুক্তরাষ্ট্র বা ভারতের উপর বাংলাদেশের ডিপেন্ডেন্সি অনেক পার্থক্য। মানে ওকে, ওরা চাইলেই আমেরিকা হয়তো পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে মানে ট্রেড করতে পারে, হয়তো চায়না থেকে না নিয়ে অন্য জায়গা থেকে চেষ্টা, আমি বলছি না যে নিবে না, তাদের সঙ্গে অনেক মানে ঋণ রয়ে গেছে যুক্তরাষ্ট্রের, কিন্তু যুক্তরাষ্ট্রের কতটুকু সক্ষমতা আছে যেটা তারা চায়নার সঙ্গে সমঝোতা করে আসতে পারে, কিন্তু আমরা অতটুকু সক্ষম না যে তাদের সঙ্গে যে আমাদের ঋণের বোঝা আছে বা তাদের সঙ্গে আমাদের যে নির্ভরতা আছে সেটাকে আমরা নিজেরা ওভারকাম করে তাদেরকে আমরা বলতে পারবো যে আমরা তোমাদের সঙ্গে থাকবো না বা তোমাদের সঙ্গে আমরা চলবো না, তোমরা যদি আমাদের কথা মতো তোমরা না চলো। তো এই জায়গাটার মধ্যে একটা অনেক বড় পার্থক্য। সেই ক্ষেত্রে কামাল ভাইয়ের কথার সঙ্গে আমিও একমত যে মানে সেই নির্ভরতার ক্ষেত্রে গিয়ে আমরা তাদের কিছুটা হলেও তাদের নীতির সঙ্গে সমঝোতা করে আমাদেরকে চলতে হবে। মানে তাহলে মোট কথা যে আমাদের পররাষ্ট্র নীতির উপর নির্ভর করছে আমেরিকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। আমাদের থামতে হচ্ছে নেটিজেন ভার্সেস সিটিজেন হিসেবে। নেটিজেন হিসেবে যিনি যুক্ত ছিলেন মিশিগান থেকে, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ওয়েন কাউন্টি কমিউনিটি কলেজের ট্রাস্টি মেম্বার কামাল রহমান, এবং একই সঙ্গে যুক্ত ছিলেন ডালাসের থেকে প্রবাসী বাংলাদেশি গোলাম মোর্শেদ খান। দুজনকে অসংখ্য আবারও ধন্যবাদ। দর্শক, মনে আছে তো, সবার আগে দেশ, নেটিজেন ভার্সেস সিটিজেন, প্রেজেন্টেড বাই রেডি ডিটারজেন্ট পাউডার। আজকের পর্ব এখানেই শেষ করছি। প্রতি শনিবার এই সময় দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন নতুন অতিথি নিয়ে। সবাই ভালো থাকুন আর ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।